আগামী 22 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আপিল করেছেন যে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা যাতে নিজ নিজ ঘরে থাকি। আর তার পেছনে কারণ রয়েছে। কি কারণ রয়েছে? করোনা ভাইরাসের যে প্রকোপ পুরো দুনিয়াতে, সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে এসেছে। ত্রিপুরাতে তার স্থিতি কি আপনারা অবগত আছেন। কাউর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এটাও ভোলা উচিত নয় যে তার মাত্রা পুরো দুনিয়াতে বাড়ছে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সংক্রমিত 15 জনের কাছাকাছি পাওয়া গেছে, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সেটা আমাদের জন্য চিন্তার বিষয়। রাজ্য সরকার তার মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের বিষয়ে আপনারা সেক্রেটারি হেলথ এবং ডাইরেক্টরস হেলথের মাধ্যমে অবগত হয়েছেন। এটার মূল বিষয় হচ্ছে আইসোলেশন। তার মানে যদি কাউর এই ধরনের সিমটম পাওয়া যায়, তো সেই ব্যক্তিকে একটা নির্দিষ্ট জায়গাতে কমসে কম 14 ডেজ থাকা, বাইরে না যাওয়া। এই ধরনের কোন সিমটম হলেই যে সেটা পজিটিভ হয়ে যাবে তেমন নয়। যেমন এখানে 175 সিমটম দেখেছি, টেম্পারেচার হয়েছে দেখেছে থার্মোমিটারে, তো ওকে আইসোলেশনে রাখা হয়েছে বা টেস্টিং এর জন্য পাঠানো হয়েছে। টেস্টিং এর জন্য আমরা তখনই পাঠাই আইসোলেশনে রাখার পর, যখন তার সিমটম বাড়ে। আইসোলেশনে রাখার পর দেখলাম যে টেম্পারেচার ডাউন হয়ে গেছে, সর্দি কমে গেল, তো তার জন্য টেস্টিং করার কোনো দরকার নেই। টেস্টিং করার প্রয়োজন তখনই হয় আইসোলেশনে থাকাকালীন, যখন তার টেম্পারেচার বাড়ে, কাশি সর্দি যেটা সিমটম আছে সেগুলো বাড়ে, তখন আমরা তার টেস্টিং এর জন্য পাঠাই। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে বলেছেন যে জনতার কারফিউ, তো আমাদের সমস্ত ভারতবাসীকে একদিন প্র্যাকটিস করা যে আইসোলেশনে, নিজের ঘরের মধ্যে আইসোলেশনে আমার পরিবারের সঙ্গে কমসে কম আমি একটা দিন থাকতে পারি কিনা। কালকে বোঝা যাবে যে ভারত কতটা মোকাবেলা করতে পারবে, ত্রিপুরাবাসী কতটা মোকাবেলা করতে পারবে তার সঙ্গে। আর সকাল 7টা থেকে প্রধানমন্ত্রী 9টা বলছেন, আমি তো বলবো পুরো রাত্র বেরোনেই এমন হচ্ছে যে রাত্র 7টা থেকে 9টা পর্যন্ত ঘরে রয়েছি। তারপর দেখা গেল 9টার পর বেরিয়ে সবাই আগরতলা শহরে, উদয়পুর শহরের মধ্যে বেরিয়ে গেছে আনন্দ উল্লাস করে। একজনও না বেরোনো, সেটা আমার তরফ থেকে আমি নিবেদন করবো ত্রিপুরাবাসী। তাহলে কোনো লাভ হলো না। সারাদিন আমি ব্রত করলাম আর পুজোর আগে দিয়ে সবকিছু খাওয়া দাওয়া করে বসে নিলাম। তো সেটা না করা কোনো মতেই। 9টার পরও কেউ যদি মনে হয় না, প্রধানমন্ত্রী তো বলে 7টা থেকে 9টা, আর তারপর তো আমাদের দিন, আমরা সবাই বেরিয়ে একটা মুক্তির শ্বাস ফেলবো, তো সেটা না, কমপ্লিটলি থাকা। আর তারপর থেকে আমি বলবো, তারপর থেকে বিনা প্রয়োজনে, বিশেষ করে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, এরা বিনা প্রয়োজনে, এই ধরনের বুজুর্গরা বাড়ি থেকে না বেরোয়া, বিনা প্রয়োজনে, কোনো দরকার নেই। এই ওষুধপত্র, এই বাকি কোনো কিছু দরকার নেই। মাস্কে কোনো কিছু, মাস্ক সবার লাগানোর দরকার নেই। এখানে আমার পত্রকার বন্ধুরা আছেন, ওনারা এদিকে ওদিকে যান, তার জন্য তোমার মাস্ক লাগিয়েছেন, কিন্তু তারও দরকার নেই। তারও দরকার নেই। যার হয়েছে তারই মাস্ক লাগানো উচিত, বা সিমটম হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, তা লাগানো উচিত। বাকি লোকেদের লাগিয়ে ঘুরে একটা মহল তৈরি করা, মাস্ক লাগিয়ে তো প্যানিক তৈরি করা, কোনো দরকার নেই।
আমি আজকে ভিডিও কনফারেন্সিং বসেছি, বিভিন্ন জায়গায় বলছে এসডিএম অফিসে আমরা এত মাস্ক দিয়ে দিয়েছি। আর ভাই এসডিএম অফিসে কাজ করার জন্য মাস্ক পরে বসার জন্য কে বলেছে? সিমটম নেই কেন লাগবে মাস্ক? সিমটম এসছে তো লাগান, কালকে অন্যের যাতে না হয়, সাবধানতা। আর তার সঙ্গে তো আইসোলেশনে চলেই যাবো, নিজের ঘরে চুপচাপ বসে থাকবো। সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয় বলবো, যে যারাই আইসোলেশনে রয়েছে, কিছু ধলাইতে ভিডিও কনফারেন্সিং আমি দেখেছি যে আইসোলেশনে নিজের ঘরে রাখা হয়েছে। তো হেলথের অফিসাররা বা হেলথের স্টাফ গিয়ে বলে আপনি ঘরে থাকুন, তো হেলথের স্টাফ চলে গেলে আবার বাড়ি বেরিয়ে আসে বাজার করে। তার জন্য আমার মিডিয়ার বন্ধুদের বলবো এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনতাকে বলবো, যার যার এই ধরনের আইসোলেশনে রাখা হয়েছে, পজিটিভটা এখানে পাওয়া যায়নি, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমরা জানিয়ে দেবো। হেলথ ডিপার্টমেন্টকে আমি বলে দিয়েছি যে ওনাকে সন্দেহভাজন আইসোলেশন রাখা হয়েছে, আশপাশে বাড়ি ঘরগুলোকে জানিয়ে দাও। তো আপনি কেউ ওর বাড়িতে যাবো না, উনিও কোনো জায়গাতে ঘুরতে পারবেন না। হলে হয় কি, উনি গিয়ে ঘোরাফেরা শুরু করে দেন। তো জনতা যদি জেনে যায়, তো আপনি তাকে আইসোলেশনে খুদ রেখে দিন। এক্সাম্পল 2-4টা আমার কাছে রয়েছে, তো পাবলিক জেনে গেছে যে ওনার একটু জ্বর হয়েছে, তো খুদ গিয়ে পাবলিক দরজার গেট, শুধু বাড়ি না, বাড়ির গেটও বন্ধ করেছে, দরজাও বন্ধ করেছে, ভাই আপনি বাড়িতেই থাকেন। এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে জাগরুকতা। ত্রিপুরাতে জাগরুকতাটা আছে, তার জন্য আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। যে আমি বলার আগে জাগরুকতা আমি তো পাবলিকের কাছ থেকে শিখেছি, যখন আমার কাছে রিপোর্ট এসছে এই ধরনের করছে, তখন আমি আপনাদের সামনে বিষয়টা তুলেছি। এগুলো ত্রিপুরার সাধারণ জনগণ করছে, সেটা আমার কাছে রিপোর্ট এসছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো দিন নিজের বাড়িতে থাকা, ও বিনা প্রয়োজনে যারাই আছি আমরা বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরো। মনরেগার কাজ আর বাকি সব যারা অন্তোদয় আছে, মনরেগার কাজকর্ম করেন, বিলো পভার্টি রয়েছে, তাদের জন্য অতিরিক্ত খাদ্য চাউলের ব্যবস্থা করা, কি করার রাজ্য সরকার সেই বিষয়ে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে নেবে ও নিয়ে সেটা ব্যবস্থা করবে। কারণ কোনো গরিব মানুষ সে 10 দিন বাড়ি থেকে বেরোবে না, তো খাবে কি? তো তার জন্য কতটা পর্যন্ত চাউল দেওয়া যায় অন্তত রেটে, 10 কিলো না 15 কিলো, সেটা একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে। ফুড ডিপার্টমেন্টের সঙ্গে বসে ওই হিসাবে রাজ্য সরকার করবে। রেশনিং দোকানগুলোর মধ্যে পর্যাপ্ত রেশনিং সামান যাতে থাকে, কমসে কম 1-2 মাসের স্টক থাকে, প্রত্যেক জায়গায় রাজ্য সরকার তার ব্যবস্থা করছে। বাজারগুলির মধ্যে পর্যাপ্ত শাক সবজি ও খাদ্যদ্রব্য যাতে থাকে, তার জন্য আজকে ডিএমসদেরকে বিভিন্ন অফিসারদেরকে বলে দেওয়া হয়েছে, তারপর নজর রাখার জন্য। আর যারা অবৈধভাবে কালোবাজারি করতে চাইবে আর এই ধরনের সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপরে কড়া ব্যবস্থা নেবে সরকার, গভর্নমেন্ট কড়া ব্যবস্থা নেবে, কোনো মার্সি নেই। আর মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা বিষয়, যে কালকে মানে 22 তারিখ বিকেল 5টায় 5 মিনিট শঙ্খধ্বনি দেওয়া, উলুধ্বনি দেওয়া, বারান্দা দাঁড়িয়ে বা ঘরের সামনে আমাদের নিচে বাড়িতে দরজার বেরিয়ে উঠানোতে হাততালি দেওয়া, এইগুলোর মধ্যে কাশি বাজানো কেন 5 মিনিট? তার কারণ রয়েছে। এটা এমনিতে বলেননি মাননীয় প্রধানমন্ত্রী। হাতে ক্ল্যাপিং করলে কি করোনা চলে যাবে? বা জোকার দিলে করোনা চলে যাবে? শঙ্খ বাজালে চলে যাবে? না, তার মধ্যে দিয়ে জাগরুকতা আসবে পুরো ভারতবর্ষের মধ্যে। উই আর ইউনাইটেড। আর আমরা এই করোনা ভাইরাসকে এখান থেকে তাড়াতে সিদ্ধান্ত নিয়েছি, এবং যারা এই কাজে নিযুক্ত আছে, ডাক্তাররা, তার সঙ্গে স্টাফরা, সাংবাদিক বন্ধুরা, এই অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছে অফিসার, এরা তাদের প্রতি সমবেদনা জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো যে নিজের লাইফ রিস্ক নিয়ে ডাক্তাররা এই সেবা করছে। আর তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে একটা জাগরুকতার মেসেজ যাবে। এই কালকে জনতার কারফিউ এটা টোটালি জাগরুকতা। আর আমি সারা ত্রিপুরাবাসীকে বলবো, গভর্নমেন্টের তরফ থেকে তো এসেন্সিয়াল সার্ভিস ছাড়া গভর্নমেন্ট ভেহিকেল না চলা বন্ধ টোটালি। আর কালকে রবিবার এমনিতে
অফিস তো বন্ধই আছে, না তো হলেও থাকতে হবে সব। আর তার সঙ্গে সঙ্গে যারা আম পাবলিক রয়েছেন, কোনো মতেই নিজের প্রাইভেট ভেহিকেল আছে, বাইক আছে, গাড়ি আছে, ওর রাস্তায় বেরিয়ে যাওয়া না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত ত্রিপুরাবাসী সেটা করে দেখাবে। আর কোনো মতেই আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে এই করোনা ভাইরাসের প্রকোপ আসতেই পারবে না, কারণ আমরা সাবধানতার সঙ্গে বিগত 13 তারিখ থেকে 144 জারি করে রেখেছি। আর ইক্কা দুক্কা কিছু এজিটেশন ছাড়া বাকি কোনো ধরনের ত্রিপুরাতে কোনো জায়গাতে নেই, সেটাও এখন মোটামুটি ওই মানে শান্ত হয়ে গেছে। তো আগে আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের পরিবার, তাকে বাঁচাতে হবে। একদিন না খেলেও, দুদিন না খেলেও কোনো কিছু হবে না, কিন্তু প্রাণে বাঁচলে তো তারপর খাবো। তার জন্য আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আবারও নিবেদন করব, কালকে প্রধানমন্ত্রী যেই আপিলটা করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পরিবার যাতে সেটাকে সাড়া দিয়ে এই বিকেল 5টার কার্যক্রম করা, আর পুরো দিন নিজের ঘরে নিজের পরিবারের সঙ্গে নিজের ঘরে থাকা। তার সঙ্গে সঙ্গে আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত প্যারেন্টসদের বলবো, ছেলে মেয়ে হয়তো বাইরে আছে, কেউ হয়তো বা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, কেউ হয়তো আমেরিকাতে আছে, কেউ হয়তো মা বাবা রয়েছে, ছেলে মেয়ে এখানে আছে, কেউ হয়তো স্টাডি করার জন্য পুনেতে আছে। এই সময় ট্রাভেলিং না করা, তার জন্য যদি আপনার ছেলে মেয়ে সুরক্ষিত কোনো জায়গাতে আছে, তো তাকে ট্রাভেল করার জন্য না বলা। কারণ যেখানে আছে সেখানে সুরক্ষিত থাকে, তো সেই জায়গাতে বাড়িতে থাকা, তার কাছে খাওয়া আছে কিনা, তার কাছে পয়সা আছে কিনা সেটা জিজ্ঞাসা করা। আর তার মধ্যে কোনো অসুবিধা হলে রাজ্য সরকারকে, ডিএম কে আজকে বলে দিয়েছি, ডিএম এর সঙ্গে যোগাযোগ করা, বিভিন্ন ডিপার্টমেন্টাল অফিসারদের সঙ্গে যোগাযোগ করা যে আমার ছেলে পুনেতে আছে কিন্তু তার কাছে খাওয়া নেই, তো কমসে কম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যোগাযোগ করতে পারবে যে ওই ব্লকে আছে, ওই জায়গাতে আছে, তাকে ব্যবস্থা করো। তো সেটা করা। আর তাদেরকে ট্রাভেলিং এ না রাখা। মনে করেন যে আপনার ছেলে পুনেতে রয়েছে, আপনি বললেন ঘরে চলে আসো তাড়াতাড়ি, ভালো ছেলে হয়তো কোনো ভাড়াটে বাড়িতে আছে, সেফ আছে, আপনি বললেন ও ছেলে বেরিয়ে এসে পুনা এয়ারপোর্টে একবার, মুম্বাই এয়ারপোর্টে একবার, তারপরে কলকাতা এয়ারপোর্টে একবার, তারপরে সে আগরতলাতে পৌঁছবে। তার মাঝখানে কি হবে? কালকে আপনারা দেখেছেন যে মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে এত যাত্রী আসছে বাইরে থেকে। কালকে ভিডিও কনফারেন্সিং এ महाराष्ट्र मुख्यमंत्री प्रधानमंत्री के जिज्ञासा करने, मैं क्या करूं, मेरे ये इतना लोग उतरेंगे तो इनमें से किन किन का होगा, मैं कैसे उसको आइडेंटिफाई, कहां लेके जाऊं। तो झमेला ना तैরি করা, বরং ওইখানে গিয়ে নামলে তার প্রকোপে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার ছেলে মেয়ে যেখানে আছে সেখানে আইসোলেটেড থাকুক, নিজের ঘরে থাকুক, বাইরে না যাওয়া। আমি আপনাদের কাছে সেটা পরামর্শ নয়, আপিল করছি। বাকিটা তো আপনাদের নিজের স্বাধীনতা রয়েছে, নিজের বিচার রয়েছে, নিজের বুদ্ধি রয়েছে, সেটা দিয়ে বিচার করা। যেখানেই আছে সেখানে থাকুক। কারণ কি, ভারত সরকার এমনিতেও কালকে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট সব বন্ধ। তো কি কারণে করছে? আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করেনি। ত্রিপুরার 80% এরিয়া বর্ডার এরিয়া। তো হয়তো বা কেউ দুবাই থেকে, ইউরোপ থেকে কলকাতা যাবে, উড়িষ্যাতে যাবে, মিজোরামে যাবে, অথবা আগরতলা বা ত্রিপুরার লোক নেয়, ভারতবর্ষের বিভিন্ন অন্য প্রান্তের, পূর্ব প্রান্তে বাংলাদেশে নেমে ঢাকাতে এসে ত্রিপুরাতে ঢুকলো। তার থেকে সাবধানে থাকুন। আজকে তার বিষয়ে আমাদের একটাই, যে আখাউড়া বর্ডার খোলা আছে, বাকিগুলো আমরা সিল করেছি। কিন্তু আজকে ভারত সরকারের কাছে আমরা সেটাও পাঠাবো যে আখাউড়া বর্ডারে যারা ফরেন থেকে পাসপোর্টে এসছে তাদেরকে এদিক দিয়ে আসা যাওয়ার যাতে পারমিশন বন্ধ করা হয়। গুডসে থাকুক, সেটা আমাদের যেখানে গুডস আসা, যে বাংলাদেশ থেকে খাদ্যদ্রব্য আসুক, এটা কন্টিনিউ প্রসেস।
কিন্তু এই সময়টা কমসে কম 15 দিন বা 1 মাস সেটা বন্ধ করে দেওয়া, না হলে কি হবে, লন্ডন থেকে এসে বা ইটালি থেকে এসে ঢাকাতে নামবে, ঢাকাতে নেমে বাইকারে চলে আসবে এখানে, তো এখানে এসে ত্রিপুরার জন্য প্রবলেম তৈরি হবে। ত্রিপুরা লোক না হতে পারে এখান দিয়ে আসবে, আখাউড়া বর্ডার ক্রস করে আগরতলা এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্টে ফ্লাইট ধরে চলে যাবে কলকাতা, চলে যাবে উড়িষ্যা, চলে যাবে গুয়াহাটি। তো সেটার দিকে তীক্ষ্ণ নজর ত্রিপুরা সরকারের রয়েছে। আজকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমি সিএস কে বলেছি যে সেন্ট্রাল হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা টেক আপ করার জন্য। আমি আপনাদেরকে বলবো তার মধ্যে নজর রাখা, যে না বাংলাদেশ দিয়ে ওখান দিয়ে এসে আগরতলা বিমানবন্দরে যাচ্ছে, চেকিং তো সেখানে আছে আমাদের, কিন্তু তবু বড় মাত্রা, কারণ চেকিং এ শুধু টেম্পারেচার চেক করা হয়। টেম্পারেচার হলে তখন আমরা এই যে সেটা টেম্পারেচার হলে তখন আমরা তাকে আইসোলেশন নিয়ে যাই, আর টেম্পারেচার না থাকলে তো চলে যাবে। তো এমন হয়েছে ভারতবর্ষে, দেখছি উত্তরপ্রদেশে, আমি নাম বলবো না, মিডিয়াতে এসছে, বড় স্টার, টেম্পারেচার ছিল না, চলে এসছে, কিন্তু শুধু করোনা ভাইরাসের পজিটিভ, টেম্পারেচার ছিল না, চলে এসছে, তার পজিটিভ ছিল। তো টেম্পারেচার না থাকলেই থাকবে না বাইরে থেকে আসার পর, বিশেষ করে যেটা প্রকোপ ইউরোপিয়ান কান্ট্রির দিকে বেশি হয়েছে, চায়না থেকে স্টার্ট হয়েছে, কিন্তু চায়না থেকে এখন বেশি ইউরোপিয়ান কান্ট্রি থেকে, সবচেয়ে ইটালিতে কালকে প্রায় 700-র কাছাকাছি হয়ে গেছে একদিন। তো সেটা থেকে সাবধান থাকা, নরেন্দ্র মোদী যেটা বলেছেন, আমি বলবো ত্রিপুরাবাসী খুব সিরিয়াসলি নেন। ত্রিপুরাতে খাদ্যদ্রব্য সমস্ত কিছু রয়েছে, ত্রিপুরা সরকার তাতে স্ট্রিক্টলি মোকাবেলা করবে, যে একসঙ্গে 4-5 চলাফেরা যাওয়া কোনো কিছু নেই, বাড়িতে থাকা, এমনকি মন্দির মসজিদে যাব তো 10-20 জন একসঙ্গে বসে প্রার্থনা না করা, নিজের প্রার্থনা করব নিজের প্রাণের জন্য, তো একলা প্রার্থনা করলে 4 বন্ধুকে না নিয়ে নেওয়া, যাও প্রাণ বাঁচলে তারপর তো যাবো মন্দিরে। তো তার জন্য গ্রুপ করে না যাওয়া, মন্দিরে ইচ্ছে হয়েছে যাও, মাকে দেখো, বা গির্জাতে যাওয়া, মসজিদে যাওয়া, তো নিজে একা প্রার্থনা করে আসেন, দল বেঁধে না যাওয়া। এই সবগুলো দিক ত্রিপুরাবাসী সঠিকভাবে নিশ্চিত পালন করবে, যদি বলবো না আমি, নিশ্চিত পালন করবে। আর আমি আশা করি এই পর্যন্ত ত্রিপুরার যারা স্থানীয়ভাবে আমরা আছি, যারা এখান থেকে বেরোয়নি, কাউ এই ধরনের করোনা ভাইরাসের কারণে আইসোলেশন রাখা হয়েছে এমন কোনো আমাদের কাছে নেই। তার জন্য এটা আমাদের একটা পজিটিভ দিক। আর তার সঙ্গে সঙ্গে আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি, যে বিষয়গুলি হেলথ ডাইরেক্টর বা হেলথ সেক্রেটারি এবং আমি বললাম, সেগুলো আমার সমস্ত ত্রিপুরাবাসী মনে প্রাণে পালন করবে। আর কোনো মতেই ত্রিপুরাতে এই করোনার প্রকোপ আসতে দেবে না, এটা আমার পূর্ণ বিশ্বাস, এবং এটা ত্রিপুরাবাসী করে দেখাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কালকের থেকে তো 12-এর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিকই আছে। এখন সরকারি অফিসগুলোতে গভর্নমেন্ট এমপ্লয়ীদের ব্যাপারে, কারণ সেখানে একসঙ্গে অনেক এমপ্লয়ি কাজ করে, সেখানে কোনো কিছু স্টেট গভর্নমেন্ট এক ব্যবস্থা নিয়েছে? সরকারের বিষয়গুলো মানে অফিসগুলো তো একসঙ্গে 4-5 10 একবার এটা একটা আলোচনা আমরা করবো, আলোচনা যে কি স্টাফ কি কিছু কম করে দেওয়া বা ডিফারেন্স। যেমন আমি মিটিং গতকালকে করেছিলাম, তো গ্যাপিং দিয়ে একটা চেয়ার রেখে আরেকটা চেয়ার করেছি, তো সেই জায়গা করেছি। কিন্তু এখনো আমাদের, আমি বললাম ত্রিপুরাতে স্থায়ীভাবে যারা আছে তাদের সেটা এখনো দেখা যায়নি। তবু সেটার মধ্যে যাতে ভিড় না থাকে, যেই মনে করো সেকশনে, বিশেষ করে অফিসারের মধ্যে একলা থাকে বা একটা পিএ আসলো, সেকশনে হয়তো বা 5 জন 7 জন 8 জনের একটা সেকশন, তো সেটা 8 জনের জায়গাকে আজকে 4 জনকে বসিয়ে দেওয়া, একটু গ্যাপিং করে, সেটা একবার আলোচনা করে সেটা এসছে আমার নজরে, যে যেখানে সেকশনগুলো আছে সেকশনগুলোর মধ্যে 10 জন 20 জন 15 জন পর্যন্ত অংশ হয়। তো সেটা কিভাবে করা, কারণ কি এই যে ব্যবস্থার মধ্যে সরকারি এমপ্লয়ীদের কাজে লাগে। আমি যেটা বললাম, এই যে 5টার সময় নরেন্দ্র মোদী বলছে উলুধ্বনি যাওয়ার জন্য, ইয়ে করার জন্য, তাদের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য, তো সেইগুলো কেন সরকারি এমপ্লয়িরা যদি সব, কারণ এই কাজের মধ্যে এসডিএম তো একা কাজ করতে পারবে, তার স্টাফ লাগবে, তো এইগুলো একটা ব্যবস্থিত আমরা করিনি। এই বিষয়টা আমাদের কাছে এসছে, এগুলো আমরা দেখি।
আরেকটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি আমরা মানে যদি এরকম কোনো কেস আসে বা আমরা কি প্রস্তুত? আচ্ছা, আমরা করতে পারবো, মোকাবেলা করার মতো আমাদের সেই স্থিতি রয়েছে যে এই ধরনের কোনো কিছু হলে আমরা মোকাবেলা করতে পারবো। স্যার যখন বলা হচ্ছে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজ করার জন্য, মার্কেটে দেখা যাচ্ছে প্রথম হচ্ছে কি হ্যান্ড স্যানিটাইজার নেই, নেই। সেকেন্ড জিনিস হচ্ছে কি অনেকগুলো মানে অনেক দোকানে হয়তো হ্যান্ড স্যানিটাইজার আছে কিন্তু এদের হয়তো মানে এই ব্র্যান্ডের নামই শোনা যায়নি। তো এরকম ব্যবস্থা কি কোনো স্বাস্থ্য দপ্তর থেকে নেওয়া হবে যে ওই পার্টিকুলার যেগুলো হ্যান্ড স্যানিটাইজার আছে ওইগুলো কি জেনুইন 60% অ্যালকোহল আছে না? আর সেকেন্ড হচ্ছে কি হ্যান্ড স্যানিটাইজার আনার জন্য বা লোকাল প্রোডাকশনের জন্য কিছু করা হবে নাকি? এগুলো আমি আগেই বললাম, এগুলো বাজারে যেমন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এসডিএম কে বলা হয়েছে, ফুড ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ড্রাগস কন্ট্রোলারকে বলা হয়েছে এগুলো চেক করার জন্য। যেমন বাজার অন্য মাছ নিজেরা তৈরি করে বাড়িতে তার কোনো বাজারে বিক্রি করে দিচ্ছে 20 টাকা করে, 10 টাকা করে, 25 টাকা করে। তো সেগুলো মেডিকেটেড কিনা সেগুলো সেটার প্রয়োজন এই বিষয়ে আছে। আমরা দিল্লি থেকে কিছু অর্ডার দিয়েছি, কালকে পর্যন্ত চলে আসবে। ত্রিপুরা ভবনে বলা হয়েছে, কারণ সব জায়গাতে তার ক্রাইসিস হচ্ছে, এমনকি ব্লিচিং পাউডারও ক্রাইসিস হচ্ছে। কিছু কিছু ডিস্ট্রিক্টে আমি দেখছি গোমতীতে ব্লিচিং পাউডার এমনিতে দোকানও নেই, শেষ হয়ে গেছে। কারণ লোক ভালো জাগরুকতা রয়েছে, নিজের বাড়ি বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি তার জন্য ধন্যবাদ, যে নেই তার জন্য ধন্যবাদ। আমরা পাঠিয়ে দিচ্ছি এখান থেকে, সেন্ট্রালাইজ পাঠিয়ে দেবো। তো যেমন গোমতীতে হয়েছে, অনুকুটিতে হয়েছে, যে লোক আপনি সব মেডিসিনের দোকান থেকে বা যেখান থেকেই গ্রসারি দোকান থেকে ব্লিচিং পাউডার এগুলো নিয়ে নিজ নিজ বাড়ি পরিষ্কার করার ব্যবস্থা করেছে। আর এমনি তো ত্রিপুরা ক্লিন, ত্রিপুরাতে এমন জঞ্জাল বা এই নেই, ত্রিপুরা পরিষ্কার একটা মানসিকতা আমাদের রয়েছে। তো সেটার জন্য চিন্তা করতে হবে না। যেটা আপনি বললেন যে স্যানিটেশন যে ব্যবস্থাটা, সেটা আমরা চেক করব। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও আপিল করব, ওটা হতেই হবে তেমন না, এটা তো বলার জন্য সাবুন দিয়ে হাত ধোয়া যেতে পারে। আমাদের যে প্রথাগুলো আছে সেগুলো আমরা করতে পারি, সেগুলো মানে এটাই লাগবে। সবাই ভাবছে যে ওটা না হলে আর হাত ধোয়া যাবে না, এমন নয়। আমরা বাড়িতে সুন্দর করে যখন কাজকর্ম করি, মোবাইল ফোন বারবার ইউজ করি, সেই ফোন আবার অনেক জনের হাতে নেয়, তো যখনই যাই আর কমসে কম সবচেয়ে বেস্ট যে গরম জল দিয়ে, হালকা গুনগানা গরম জল দিয়ে সাবুন দিয়ে হাত ধুয়ে নেন, তাতেও সুন্দর করে আপনার, তাতেও পরিষ্কার আপনি নিট এন্ড ক্লিন হয়ে যাবেন। কারণ এখনো তো ত্রিপুরাতে এই ধরনের ভাইরাস আসেনি, আমাদের কাছে পজিটিভ কেস নেই। তো আমরা যাতে মানুষ এখন হয়তো ভাবতে পারে শুধু স্যানিটাইজার ওইটাই লাগবে, ওই লিকুইড ছাড়া আর হাত পরিষ্কার হবে না বা হাত পয়জন মুক্ত হবে না, এমন নয়। আমাদের হাতে এমন কোনো ভাইরাস এখন নেই, কিন্তু তবু এমনিতেও নর্মাল বলা হয়। আমরা যখন যে কোনো কাজ করি, যে কোনো খাওয়া দাওয়া করি বা বসি, তো হ্যান্ডশেক করি, এইসব করি, তো স্বাভাবিকভাবে সুন্দরভাবে গরম জল দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া, সেটাও একটা ব্যবস্থা। কোনো ব্যবস্থাকে না ছাড়া, স্যানিটাইজার নেই বলে আমি আর হাত ধোবো না সাবান দিয়ে, এমন নয়। সাবান দিয়েও হাত ধুয়ে নিই, সেটাও একটা প্রসেস রয়েছে। স্যার বাইরের থেকে স্টুডেন্টরা আজকেও দেখলাম অনেক ঝাঁকি জায়গায় এসছে, এবং বাইরের থেকে আমরা শুনেছি হজ যাত্রীরাও এসে ঢুকেছে ত্রিপুরাতে। তো এখন আমাদের যেটা ব্যবস্থা, এয়ারপোর্টে যে চেকিং এর ব্যবস্থা, সেখানে তো শুধু টেম্পারেচার মাপা হয়, তাতে পজিটিভ আছে নেগেটিভ আছে, তাতে কিন্তু ডিটেকশন করা যায়। কিন্তু মা বাবারা কিন্তু সবাই আবেদন করছে তোমরা চলে এসো, এনি হাও ওরা চলে আসবে। এখন যদি মানে প্রপার যদি টেস্টিংয়ের ব্যবস্থা না থাকে, তাহলে তো আমাদের এখানে পজিটিভ ঢুকবেই। তার জন্য কি ব্যবস্থা করা? দেখুন, পুরো ভারতবর্ষের মধ্যেই যে সিস্টেম আছে সব জায়গাতে এটাই করা হচ্ছে, যেটা আগরতলা এয়ারপোর্টে করা হয়। সম্ভব না সেখানে পরে প্রতি ব্যক্তিকে, আবার চিন্তা করুন মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কত লক্ষ লোক আসা যাওয়া করে, তো প্রত্যেককে নিয়ে নিয়ে তার স্যাম্পল নিয়ে করোনা ভাইরাসে চেক করবে, তারা সম্ভব নয়। যাকে পজিটিভ মানে টেম্পারেচার বা কাশি এই ধরনের কোনো সিমটম দেখবে, সন্দেহ হবে, তাদেরকেই দেখবে। বাকি কন্টিনিউয়াসলি যারা আসবে প্রত্যেক যাত্রীকে চেক করবে, এটা সম্ভব না, এটা কিছু করার নেই। কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যাদের সিমটম রয়েছে বা টেম্পারেচার রয়েছে বা কাশি সর্দি রয়েছে, এদেরই পজিটিভ আসলে বাকিদের আসে না, এটা প্রমাণিত। এখানে একটা ব্যাপার হলো, আচ্ছা স্যার, ডক্টরসরা ক্লিনিক্যালি ডাউট হলে পরে তার ব্লাডটা সোয়াব পাঠায় এজেন্সিতে। এখন অবধি কতজনের সোয়াব স্যাম্পল পাঠানো হয়েছে, এর মধ্যে কতজন টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে 6 জনের, পাঠানো হয়েছে কতজনের? কতগুলো রিসিভ হয়েছে? কতগুলো রিসিভ হয়েছে? 15 জনের পাঠানো হয়েছিল,
তো তার মধ্যে পনেরোর মধ্যে 6টা তো রিপোর্ট এসে গেছে নেগেটিভ, আর বাকি আরো 7টা পাঠানো হয়েছে, সেটা আজকে রাত্রে রিপোর্ট চলে আসবে। আচ্ছা স্যার, আপনি তো বলেছেন যে ত্রিপুরা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাজ্য, এর জন্য সবচেয়ে বড় অবদান আমাদের সাফাই কর্মীদের, কিন্তু তারা এই পরিস্থিতিতে একটা হাই রিস্কে আছে, তাদের জন্য আপনারা কোনো ভাবনা? নেই, সাফাই কর্মী তো রয়েছে। আপনি আগরতলা আছেন বলে সাফাই কর্মী বলছেন, গ্রামে যান, আমি প্রত্যন্ত অঞ্চলে, আমি জনজাতি এরিয়াতে এডিসি আমার এখানে 70 ভাগের কাছাকাছি এডিসি এরিয়া আছে, আমি ঘুরি। আমার জনজাতি এরিয়া সবচেয়ে নিট এন্ড ক্লিন, ত্রিপুরার সবচেয়ে ক্লিন ভিলেজ সেটাও জনজাতি এরিয়াতে জম্পুই হিলে আছে, আর জম্পুই আছে, আর ডালং বস্তিতে আছে। ক্লিন বস্তি, আপনি ওখানে গেলে দেখবেন যে ডাস্টবিন রয়েছে, গাছের টগে টাঙিয়ে রেখেছে, সবকিছু। রাস্তার মধ্যে হয়তো বা ইটের রাস্তা, একটা পাতা পর্যন্ত পাওয়া যায়। বাড়িতে গেলাম তো ঝাড়ু দিয়ে এত সুন্দর করে রেখেছে, নিট এন্ড ক্লিন, গোবর দিয়ে সুন্দর করে একদম, আপনাকে কোনো জায়গাতে একটা পাতা পর্যন্ত দেখা যায় না। তো সেটা বহুদিন আগে থেকে ত্রিপুরাতে আছে। তো সাফাই কর্মীর জন্য হয়েছে তেমন নয়, সাফাই কর্মী তো আছে আগর মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশনে, তাদেরকেও ধন্যবাদ, বা তারা কাজ করছে, তাদের জন্য যা যা ব্যবস্থা করে কর্পোরেশন করবে। আর এই বিষয়ে মনে হয় হেলথ সেক্রেটারি কিছু বলতে চাইছে। এনএসএম এর তরফ থেকে যত আমাদের রাজ্যে যত সাফাই কর্মচারী এবং হেলথ পার্সোনাল যারা ইনভলভ আছে, সুয়েজ ট্রিটমেন্ট এবং যত হসপিটালে যারা কাজ করে, এমনকি প্রাইভেটের আন্ডারে যারা আছে, সবাইকে আমরা এনএসএম এর তরফে ফ্রি ভ্যাকসিনেশন, ফুল কোর্স ভ্যাকসিনেশন করা আছে। এমনকি নূতনও যদি কেউ আসে তাদেরও ওদের ম্যান্ডেটরি ফুল কোর্স ভ্যাকসিনেশন করতে হবে। কিসের ভ্যাকসিন? ভ্যাকসিন সমস্ত ধরনের, করোনা ভ্যাকসিন এখনো আসেনি, তবে আমরা কি হেপাটাইটিস বি ভ্যাকসিন নিলে করোনা কভার করবে? অন্যান্য ভ্যাকসিন যেগুলি আছে সবগুলি করা আছে। তো এখন করোনা ভাইরাসের জন্য তো স্পেসিফিক ভ্যাকসিন আসেনি, কিন্তু কম্পোজিট ভ্যাকসিন দিয়ে বিভিন্ন কান্ট্রিতে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টে কম্পোজিট ভ্যাকসিন, আর করোনা ভাইরাসের ফ্যাটালিটি রেট লেস দেন 2%। সুতরাং এত চিন্তা করার কিছু কারণ নেই। নর্মাল যে ওদেরকে আমরা নেগলেক্ট করি সেরকম কিছু নেই, যেটা আছে সেটা সেই ভ্যাকসিনেশন আমাদের করা আছে। তাদের মাস্ক দেওয়া হবে কিনা? একটা প্রশ্ন ছিল যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ করোনা ভাইরাস তাড়াতে কিছু কুসংস্কারের মানে আশ্রয় নিচ্ছেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা গেছে কেউ গোবর ব্যবহার করে, কেউ গোমূত্র, কেউ অসুস্থ হয়ে পড়েছেন। তা আমাদের রাজ্যে পাতা বাটা, কোথাও মানে গরু পূজা, কোথাও গোমূত্র পানের ব্যবস্থা, কোথাও অন্য কোনো নীল জল, সাদা জল, এইসব করে কিছু কুসংস্কারের তৈরি হয়েছে। তো এই বিষয়ে আপনার কোনো আপিল থাকবে কি? দেখুন, আমি তো সবচেয়ে বড় মানব সেবা, সবচেয়ে বড় সেবা। আমি তো বললামই যে নিজেরা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা করা, সেটা নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা, আর সচেতনতা তৈরি করে নিজেকে সেভ করা, আর বাড়ির মধ্যে নিজেকে রাখা, আর তাতেই সমাজ ব্যবস্থা যেটা আমাদের রয়েছে সেটা সুদৃঢ় হবে, আর করোনা ভাইরাসের প্রকোপ আমাদের কাছে আসবে না। বাকি যদি কারোর কোনো বিশ্বাস থাকে যে আমি পুজো করলে করোনা ভাইরাস আসবে না, বা আমি মন্দিরে গিয়ে একটা ধূপকাঠি জ্বালা আসবে না, তো ওটা বিশ্বাসের বিষয়ে তো আমি বলবো না কেউ মসজিদে যেতে পারে, কেউ। আমি তো বললাম যে সবচেয়ে বড় আজকের দিনে যে নিজের বাড়িতে থাকা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের বাড়িতে থাকা, নিজের পরিবারের সঙ্গে যেখানে আছি আমরা। আর শুধু এটা নয়, ট্রাভেলিং দরকার, প্রয়োজন হলে ট্রাভেলিং করা, না হলে না করা। ট্রাভেল প্রয়োজন ছাড়া দরকার নেই ট্রাভেল করা। সেটা তো স্কুল, কলেজ, সব ইউনিভার্সিটি বন্ধ রয়েছে। আরেকটা আজকে একটা টাস্ক ফোর্স আমরা ঘোষণা করেছি, চিফ সেক্রেটারিকে নিয়ে, অন্যান্য অফিসাররা রয়েছে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে নিয়ে, ডাইরেক্টররা তার মধ্যে রয়েছে। এই টাস্ক ফোর্স প্রতিদিন ত্রিপুরার কি কি স্থিতি আছে সেটা মনিটরিং করবেন, আর প্রতিদিন একবার হেলথ ডিপার্টমেন্ট থেকে সাংবাদিকদেরকে ব্রিফ দেওয়া হবে, প্রতিদিন একবার। আর এই টাস্ক ফোর্স মনিটরিং করতে থাকবে। আর ডাইরেক্টর হেলথ যে আছে মেডিসিন এবং ডাইরেক্টর হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, ওনারাও
সমস্ত ডিএম এর সঙ্গে সম্পর্কে থাকবে। আর কনসার্ন সিএমও যারা রয়েছেন ওনারা তো রয়েছেন, অতিরিক্ত ওনারাও ডাইরেক্ট সেই বিষয়ে মানে মনিটরিং করতে থাকবেন। আর এই টাস্ক ফোর্সটা প্রতিদিনের অ্যাসেসমেন্ট করে কি লাগবে, কি হচ্ছে, কি স্থিতি হচ্ছে সেটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়া বন্ধুদেরকে প্রতিদিন দিয়ে দেওয়া হবে। টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবে সিএস। সিএস চিফ সেক্রেটারি। কতজনের কমিটি আর এই টাস্ক ফোর্স? এটা হচ্ছে স্টেট লেভেলে 9 জনের, তারপরে ডিস্ট্রিক্ট লেভেলে করা হচ্ছে 5 জন করে এক ডিস্ট্রিক্টে। তার মধ্যে ডিএম হবে চেয়ারম্যান আর স্টেট লেভেলে সিএস হচ্ছে চেয়ারম্যান। আরেকটা বিষয় একটু অনেকেই আমাদের পত্রিকা অফিসে কালকে নজরে নিয়েছে যে আগরতলা শহরে অনেক শিক্ষকরা যে টিউশন করে, যারা ছোট ছোট ঘরের মধ্যে 30, 40, 50 জন 60 জন ছেলে মেয়েকে একসঙ্গে পড়ান, টিউশন কেউই বন্ধ করেনি। এটা মনে হয় এখন ব্যান করে দেওয়া দরকার কিছুদিনের জন্য অন্তত। আমি প্ল্যান করে আমি এখন ঘোষণাই করে দিচ্ছি, আপনি বলেছেন সেটা এটা না, আপনি ভালো একটা পয়েন্ট এনেছেন, কারণ আমার ইয়েতে ছিল না, বলা তো হয়েছে, আন্ডারস্টুড, বোঝাও যে আমি ঘরে থাকার জন্য বলছি, তো টিউশনে কেন পাঠাবে? যেমন স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করা হয়েছে, এক্সাম সব বন্ধ করে দেওয়া হয়েছে, তো কেন টিউশন করার জন্য 10 জন 15 জন 20 জন 50 জন একসঙ্গে বসবে? নিশ্চিত বসবে না। আর তার সঙ্গে সঙ্গে হোটেল হোক, রেস্তোরাঁ হোক, কোনো প্রাইভেট দোকান হোক, যারা যেখানে এমপ্লয়ি রয়েছে, আমি সেটা আপিল করব সমস্ত ত্রিপুরার বাসীদেরকে, বিজনেসম্যানদেরকে, ছোট হোক বড় হোক, আপনার এখানে কেউ চাকরি করছে, তো আপনার হোটেল বন্ধ হয়েছে, তার জন্য 10 দিনের ওকে পয়সা দেবেন না, আমি অনুরোধ করবো সেটা না করার জন্য। আর সরকারিভাবে যারা আছে আমরা সেটা বলে দিয়েছি যে এইভাবে আমাদের সরকারি এই সংস্থাগুলোর মধ্যে না আসার জন্য আমরা স্যালারি ওদের দেব, তার জন্য যার ছুটি নিতে হবে এমন কিছু বিষয় না। আচ্ছা, কোচিং অল কোচিং সেন্টার ডিএম 18 মার্চে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে কোচিং বন্ধ করার জন্য, প্রাইভেট টিউশন কোচিং এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। এটা 18 মার্চে 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। ডাইরেক্টর হায়ার এডুকেশন ইস্যু করেছে। আর আমি আবারও বলবো যে প্রাইভেটে যারাই ছোট কোনো দোকান হয়তো কর্মচারী আছে বা কোনো হোটেলে আছে, কোনো ছোট ইন্ডাস্ট্রিতে আছে, কারণ কোনো কন্ট্রাক্টরের সঙ্গে কাজ করছে, তো কাজ বন্ধ হয়ে গেছে, তার জন্য তার যদি পার্মানেন্ট হয়ে থাকে, তার সঙ্গে মান্থলি হয়তো বা কাজ করে, তো তার স্যালারি না কাটে, এই সময় তার স্যালারি না কাটা। প্রায় একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে, কিন্তু একটা হেল্পলাইন এখনো তৈরি করা হয়নি। হেল্পলাইন নাম্বার কত বলুন? হেল্পলাইন নাম্বার হলো 0381 ধীরে ধীরে বলুন, কারণ বাকি ত্রিপুরার বাকি লোক শুনবে মিডিয়ামে। 0381 231 5879। এটা হলো স্টেট নাম্বারটা। আর 24/7 না, এটা 12 আওয়ার্স আছে। আর যেটা ন্যাশনাল হেল্পলাইন, যেটা আমাদের সাথে কানেক্ট করা আছে, স্টেটে 24/7 একটা করা যায় না। না, এই নাম্বারটা ন্যাশনালের সাথে লিংক আছে, ইটস কানেক্টেড। আফটার দ্যাট এটা লিংক হয়ে যায়, তো ইটস 24/7। তখন আমরা ওই নাম্বারে ট্রান্সফার হয়। একটা টোল ফ্রি নাম্বার আছে, আমরা নাম্বারটা দেখবেন, আপনারা যারা লিফলেটটা দেওয়া হয়েছে, লিফলেটটার মধ্যে কিন্তু নাম্বারটা মেনশন করা আছে। এটার একটা মোবাইল নাম্বার দিয়ে দেন না, এটা তো এত কঠিন কাজ না যে দিল্লি ফোন করতে হবে কেন? না, দিল্লি ফোন করতে হবে না, ফোন তো এখানেই করতে হবে। ওই তো হলো, তো ফোনটা দিল্লি গেল, তো কানেক্ট হলো। এটা লোকাল একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া যায় না, পাবলিকের কাজ তো সহজে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা কনসিডারেশনের মধ্যে আছে, এটা কমন নাম্বার যাতে সব প্রবলেম। আপনি বলছেন কোয়ারেন্টাইনের পেশেন্ট বাইরে বাজারে ঘোরাঘুরি করছে, তো একজন জানাবে কি করে? মানে একটা নাম্বার থাকুক, একটা নাম্বার থেকে সবাই সব মানে যত কমপ্লেইন আছে যত ইনফরমেশন এখানে দিব। কবে এত কিছু করছে, এটা তো এটা তো আলোচনা হয়েছে সবকিছু। এখন ভিডিও কনফারেন্সের মধ্যে আমি বলেছি যে একটা নাম্বার হওয়া উচিত টোল ফ্রি, এক করে কথা, কিন্তু যতক্ষণ টোল ফ্রি নাম্বারটা নিয়ে একটা নাম্বার নিয়ে দিয়ে দিতে হবে। তো এমনিতে সমস্ত ডিএমকে সিএমওকে বলে দেওয়া হয়েছে নজর রাখার জন্য, থানা হোক, ফায়ার সার্ভিস হোক, সবাইকে বলে এই এসেন্সিয়াল সার্ভিসগুলোকে বলেছে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকার জন্য, কারণ থানাবাবুদের নাম্বার সবার কাছে রয়েছে, ফায়ার সার্ভিসের নাম্বার রয়েছে, ERSS এর নাম্বার রয়েছে, সেগুলোর মধ্যে ফোন করতে পারা যায়, সঙ্গে সঙ্গে রেসপন্ড করবে। আর তারপরেও যদি না হয় তো কোনো সাংবাদিক বন্ধুর কাছে ফোন করে দিক, কোনো MLA এর কাছে ফোন করে দিক, কোনো জনপ্রতিনিধির কাছে ফোন করে দিক,
মানে ফোন কোনো সরকারি প্রতিনিধি বা ইলেক্টেড প্রতিনিধিকে জানিয়ে দেওয়া, বাস এতটা আমি বলছি। কারণ এটা সবাই মিলে মোকাবেলা করতে হবে, একটা টোল ফ্রি দিতে হবে না, তার একটা ছেড়ে দিলে সব ব্লক হয়ে গেল। সবাইকে দায়িত্ব নিতে হবে, সাংবাদিকদেরকে নিতে হবে, এমএলএদেরকে নিতে হবে, মন্ত্রীদেরকে নিতে হবে, বিডিওকে নিতে হবে, পঞ্চায়েত সেক্রেটারি নিতে হবে, যারাই ইলেক্টেড প্রতিনিধি আছে তাকে ফোন করে দেওয়া। আর আমি আপনাদের মাধ্যমে বলছি, যারাই আছে, যেখানেই আছে, সরকারি এমপ্লয়ি হোক আর ইলেক্টেড প্রতিনিধি হোক, যদি আপনার কাছে ফোন চলেছে, কোনো একটা সমস্যা হয়েছে, তৎক্ষণাৎ মানবিক দৃষ্টিতে তৎক্ষণাৎ বলে আমার দায়িত্ব কি, সবার দায়িত্ব আছে, 37 লক্ষ ত্রিপুরাবাসীর প্রত্যেকের প্রতি দায়িত্ব আছে। আমরা সারা দিয়ে কনসার্ন যেই মেডিকেল অফিসার বা আশপাশে থাকবে সেখানে প্রাথমিক সেন্টারে বা যেখানে তার কাছে পৌঁছে দেওয়া। কারণ ত্রিপুরাতে মোটামুটি সব জায়গাতে প্রাথমিক হেলথ সেন্টার আশপাশে থাকে, তার মধ্যে তাকে পৌঁছে দেওয়া। ঠিক আছে।